আগ বাড়িয়ে যুদ্ধের হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের। সবশেষ শান্তি প্রস্তাবে অনীহা কেন ট্রাম্পের, কি আছে 14টি পয়েন্টে? হিজবুলের হাতে তুরুপের তাস। লেবাননে খেলনা ড্রোনে দিশেহারা ইসরায়েলের স্থলবাহিনী, কিভাবে কাজ করে এফপিভি? যৌন অপরাধে এপস্টেইনের দ্বীপে মসজিদ নামে স্থাপত্য, পাওয়া গেছে কাবার গিলাফ, ফাঁস হলো নিকৃষ্ট অপকর্মের নজির। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। হয় চুক্তি, না হলে যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে এবার চরম বার্তা দিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এখানেই শেষ নয়, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়ে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির সতর্ক বার্তাও দিয়েছে বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে 30 দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধ শেষ করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো শান্তি প্রস্তাব বারবার ব্যর্থ হওয়ার ধারাবাহিকতায় এমন হুঁশিয়ারি এলো। সবশেষ ইরানের 14 দফা শান্তি প্রস্তাব মানার সম্ভাবনাও খুব ক্ষীণ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টাপাল্টি এমন উস্কানিতে আবার যুদ্ধের আশঙ্কা কতটুকু, কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমাধানে আমেরিকার কাছে বারবার প্রস্তাব পাঠাচ্ছে ইরান। তেহরানের পাঠানো সবশেষ প্রস্তাবে আছে 14টি পয়েন্ট। এতেও আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শনিবার সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের প্রস্তাবটি পর্যালোচনা করবেন, তবে তাতে রাজি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর এর কারণ হিসেবে বলেছেন, তেহরান দীর্ঘ কয়েক যুগ ধরে মানবতার ক্ষতি করে আসছে, আর তার মূল্য এখন পরিশোধ করেনি। এর মাধ্যমে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে তা খোলাসা না করলেও বিশ্লেষকদের ধারণা ইঙ্গিত তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির দিকে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সবশেষ প্রস্তাবে এমন কি আছে যা মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ? ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই নয়া শান্তি প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ইরানের কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা বলছে, 14টি শান্তি প্রস্তাবের মধ্যে আছে ইরানে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, লেবানন সহ একাধিক দেশে রক্তপাত বন্ধের মতো শর্ত। অবশ্য গুচ্ছ প্রস্তাবে পরমাণু সমৃদ্ধকরণের বিষয়টি আছে কিনা তাই স্পষ্ট নয়। যে শর্তে ঝুলে আছে মুখোমুখি আলোচনা আর শান্তি চুক্তির সিদ্ধান্ত। চুক্তি অথবা যুদ্ধ, আমেরিকাকে যে কোনো একটি বেছে নেওয়ার কঠিন বার্তা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এমনকি বেঁধে দেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ তোলার চূড়ান্ত সময়সীমা। শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের টালবাহানায় যুদ্ধের আশঙ্কা বেশ প্রবল বলেও জানিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের ডেপুটি পার্লামেন্টারি স্পিকার আলী নিকজাত। এটা নিশ্চিত যে আমরা হরমুজ প্রণালী থেকে পিছু হটব না এবং এটি তার যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। আর হরমুজের দেখভালের দায়িত্বে থাকবে আশেপাশের জনগণ এবং সেখানে নিয়োজিত সশস্ত্র বাহিনী। এদিকে ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নতুন 2 স্কোয়াড্রন বা ন্যূনতম 24 থেকে 48টি যুদ্ধ বিমান কেনার পথে হাঁটছে ইসরায়েল। কয়েক বিলিয়ন ডলারের ক্রয় পরিকল্পনার মধ্যে আছে F-35 আর F-31-5IA মডেলের অত্যাধুনিক ফাইটার জেট। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের জেরে জার্মানি থেকে 36,400 মার্কিন সেনার মধ্য থেকে 5,000 সেনাকে প্রত্যাহারের ঘোষণায় থামেনি মার্কিন প্রশাসন। সেখান থেকে আরও সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে সামরিক জোট ন্যাটো। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইউরোপের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছে পোল্যান্ড। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক এক স্বীকারোক্তিতে তোলপাড় বিশ্ব। রাগঢাক না রেখে তিনি বলেই বসেছেন, হরমুজ প্রণালীতে ইরানের জাহাজে মার্কিন বাহিনীর অভিযান জলদস্যুর আচরণ আর লাভজনক ব্যবসা। ইঞ্জিন রুম উড়িয়ে দিয়ে জাহাজের মালামাল ও তেল লুটের যে বর্ণনা দিয়েছেন, তাতে আর বুঝতে বাকি নেই মার্কিন নৌ অবরোধের মূল টার্গেট এখন বড় অঙ্কের মুনাফা হাতিয়ে নেয়া, যা অনিশ্চিত গন্তব্য ঠেলে দিচ্ছে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার চেষ্টা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে জলদস্যুদের মতো লুটতরাজ চালাচ্ছে আমেরিকা। এবার প্রকাশ্যে এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি বন্দরগুলো ঘিরে কঠিন অবরোধ যুক্তরাষ্ট্রের জন্য ভিন্ন ধরনের লাভজনক ব্যবসায় রূপ নিয়েছে। সাগরের মাঝখানে ইরানের বিশাল জাহাজ নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে থাকা কার্গো ও মজুদ তেল দখল করে নিচ্ছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজ জব্দের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বললেন, জলদস্যুদের মতোই কাজ করছে তাদের বাহিনী।
took over the ship. We took over the cargo, took over the oil. It's a very profitable business. Who would have thought we were doing that? We're like pirates. জনগণের সামনে ট্রাম্পের এমন নির্লজ্জ উক্তির মধ্য দিয়ে যেন পরিষ্কার হচ্ছে ইরানের উপর চলমান নৌ অবরোধের আসল মতলব। তাহলে কি মুনাফার খোঁজেই ব্লকেট চালাচ্ছে আমেরিকা? কিভাবে ইরানি জাহাজ দখলের বর্ণনা দিলেন ট্রাম্প? আমাদের সামরিক বাহিনী ও নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী। ইরানি জাহাজ সোজাসুজি আসছিল, তখন মার্কিন নেভি বলল জাহাজ ঘোরান। কোনো কারণ ছাড়াই বলা হলো জাহাজ ঘোরান এবং ইঞ্জিন রুম থেকে এখনই সবাইকে সরিয়ে নিন। 5 মাইল দূরে থাকতে ইঞ্জিন রুমে হামলা করা হলো, উড়িয়ে দেওয়া হলো পুরো ইঞ্জিন রুম। জাহাজটা থেমে গেলে আমরা ঠিক জাহাজের উপর নেমে পুরো শিপ দখল করে নিলাম, মালামাল জব্দ করলাম, তেল দখল করে নিলাম। এটা বেশ লাভজনক ব্যবসা। কে ভেবেছিল আমরা এসব করব? আমরা অনেকটা জলদস্যুদের মতো, আসলে অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি। ট্রাম্পের খোলাখুলি স্বীকারোক্তির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে স্রেফ মুখ ফসকে বের হওয়া কথা নয়, বরং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের নগ্ন ও সরাসরি স্বীকারোক্তি বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানি কর্মকর্তা ইসমাইল বাঘাই লিখেছেন, ট্রাম্পের বক্তব্য আমেরিকার অপরাধমূলক কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। পারস্য উপসাগরে চলমান অস্থিরতার মূলে রয়েছে ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার সংঘাত। ইরানের উপর যৌথ হামলার জবাবে পাল্টা আঘাতের পাশাপাশি বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান, আর এর ফলেই উত্তাল হয়ে ওঠে আন্তর্জাতিক তেল বাজার। এপ্রিলের শুরুতে দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও গত 13ই এপ্রিল থেকে ইরানের উপর কঠোর নৌ অবরোধ আরোপ করে আমেরিকা। পাকিস্তানের মধ্যস্থতায় এখনও চলমান শান্তি আলোচনার প্রচেষ্টা, কিন্তু খামেনি সরকারের দেওয়া সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প। নতুন করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। অবশ্য তিনি আগে থেকেই দাবি করে আসছিলেন ইরানকে অচিরেই শায়েস্তা করে ফেলবে মার্কিন বাহিনী, কিন্তু বাস্তবে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির পরেও সুবিধা করতে পারছে না পেন্টাগন। তবে ট্রাম্পের আগ্রাসী ভূমিকা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে দীর্ঘমেয়াদী সংকটের দিকে। আমেরিকা আসলে শান্তির পথে হাঁটতে চায় না, এমন অভিযোগ ইরানি কর্তৃপক্ষের। তেহরানের দাবি, আলোচনার টেবিলে ইরান নমনীয়তা দেখালেও ট্রাম্প প্রতিবারই আরও বেশি কঠোর এবং আক্রমণাত্মক হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে শুরু হয়েছে আইনি বিতর্ক। মার্কিন আইন অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। 1 মে সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনোরকম অনুমোদন নেননি ডোনাল্ড ট্রাম্প। তার এমন গোয়ার্তুমির কারণেই আরও ঘোলাটে হয়ে উঠছে পরিস্থিতি। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী জলদস্যুতা চালিয়ে গেলে সেটা কতদিন সহ্য করবে ইরান? হাফিজুল ইসলাম, বাংলাভিশন। ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক আর ভারী যুদ্ধযানের দম্ভ চূর্ণ করে চমক দেখাচ্ছে খেলনার মতো ড্রোনের আত্মঘাতী হামলা। এতে চরম বিপাকে পড়েছে লেবাননের তাণ্ডব চালানো হানাদার ইসরায়েলি সেনারা। এই অসাধ্য সাধন করে নতুন উদ্যমে মানসিক শক্তিতে বলিয়ান হচ্ছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থলবাহিনীর জন্য এখন আতঙ্কের নাম ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি ড্রোন। সস্তা আর কার্যকরী এই ড্রোনের খুঁটিনাটি নিয়ে মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। একদিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা, আর অন্যদিকে ব্যাটারিতে চলা মাত্র কয়েকশো ডলারের একটি ছোট্ট ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তির দম্ভ চূর্ণ করে লেবাননের এই ক্ষুদে ড্রোনের কাছে এখন পরাস্ত হচ্ছে ইসরায়েলি রণকৌশল। দখলদার ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে ড্রোনে নতুন প্রযুক্তি ব্যবহার করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে করে অপ্রত্যাশিত ও আকস্মিক হামলার মুখে পড়ছে দখলদারদের সেনারা। ড্রোন প্রযুক্তিতে পরিবর্তন আনার বিষয়টি বেশ কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা ছোট আকৃতির এই ড্রোনের নাম এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ। এই ড্রোনগুলো সস্তা হলেও অত্যন্ত কার্যকর এবং ইসরায়েলি অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম। এসব ড্রোনের সামনে ক্যামেরা থাকে এবং তা সরাসরি লাইভ ভিডিও অপারেটরের কাছে পাঠায়। অপারেটর বিশেষ গগলস ব্যবহার করে সেই লাইভ ফিড দেখে রিয়েল টাইমে ড্রোনটি লক্ষ্যবস্তুর দিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এর ফলে ড্রোনটিকে খুব নিখুঁতভাবে চলন্ত ট্যাঙ্ক, বাংকারের ছোট ছিদ্র বা সেনাদলের মাঝখানে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটানো যায়।
এই ড্রোনগুলো সাধারণত প্রায় 30 সেন্টিমিটার আকারের হয় এবং এগুলোর সঙ্গে বিস্ফোরক যুক্ত করে কামিকাজে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়, অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত করে সেখানেই বিস্ফোরিত হয়। এ ধরনের ড্রোনের দাম মাত্র 200 থেকে $1000 মধ্যে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম ব্যয়বহুল। বিশ্লেষকদের মতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও লেবাননের এই ছোট এবং সস্তা ড্রোনগুলো মোকাবিলা করা ইসরায়েলের জন্য বর্তমানে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনী এই নতুন লো টেক হুমকির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। ইসরায়েলি সেনারা এখন তাদের গাড়ি বা ক্যাম্পের চারপাশে ড্রোন আটকানোর জন্য মাছ ধরার জাল বা বিশেষ নেট ব্যবহার করছে, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। ফাইবার অপটিক ড্রোনের কোনো রেডিও সিগন্যাল না থাকায় রাডার দিয়ে এগুলো ধরা কঠিন, তাই ইসরায়েল বিকল্প সেন্সর ব্যবহার করছে। ড্রোনটির পাখার শব্দ এবং এর ক্যামেরা বা লেন্সের প্রতিফলন শনাক্ত করতে পারে এমন হাইটেক ক্যামেরা ও মাইক্রোফোন নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। ইসরায়েল এখন নিজস্ব ইন্টারসেপ্টর ড্রোন বা কিল ড্রোন তৈরি করছে। যখনই কোনো লেবানিজ ড্রোন শনাক্ত হয়, ইসরায়েলি ড্রোন গিয়ে সেটিকে মাঝ আকাশেই ধাক্কা দিয়ে বা জাল ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এছাড়া ইসরায়েল বর্তমানে ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এই ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সেনাদের বিশেষ ট্রেনিং দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হেরাতসের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো বহুদিন ধরেই এই হুমকির বিষয়ে জানলেও কার্যকর সমাধান তৈরি করতে পারেনি। বিশ্লেষকদের মতে এ ধরনের ড্রোন যুদ্ধ ইসরায়েলি বাহিনীর জন্য মানসিক চাপ তৈরি করছে, যা দক্ষিণ লেবাননে তাদের সামরিক কার্যক্রম আরও জটিল করে তুলছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলি হানাদারদের আগ্রাসনের আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝেও লেবাননের নাবাতিয়াহ অঞ্চলে একটি হর্স ক্লাবের ঘোড়াগুলোকে রাখা হচ্ছে বিশেষ যত্নে। ইসরায়েলের হামলা আর হিজবুল্লাহর প্রতিরোধে পাল্টাপাল্টি সংঘাতে 11টি ঘোড়া হারানোর পর হর্স ক্লাবের খামারি 43টি ঘোড়া নিয়ে আশ্রয় নেন রাজধানী বৈরুতে। এতে বেড়েছে খরচ, তৈরি হয়েছে নতুন সংকট। এমন প্রতিকূল পরিস্থিতিতে ওই খামারিদের টিকে থাকার সংগ্রাম নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মানুষের চুলের মতো করে দুহাতে বেনি করা হচ্ছে ঘোড়ার চুল। চিকন বেনির সেই চুলে যেন যুদ্ধের অন্ধকারে সৌন্দর্যের শেষ চিহ্ন আঁকা হচ্ছে। বিস্ফোরণ, আতঙ্ক আর বাস্তুচ্যুতির মধ্যেও ঘোড়াগুলোকে যত্নে সাজিয়ে তোলার এই দৃশ্য ধ্বংসের মাঝেও নিঃশব্দ প্রতিবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ এলাকায় একসময় ছিল ঘোড়ার খামার, প্রশিক্ষণ আর ব্যস্ততা। কিন্তু 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত তীব্র হলে মুহূর্তেই বদলে যায় সবকিছু। খামার মালিক গান্দুর মাত্র 2 সপ্তাহেই হারান তার স্বপ্নের 11টি ঘোড়া। তখনই তিনি বাকি ঘোড়াগুলো সরিয়ে নেন বৈরুতে। যুদ্ধবিরতির পর ফিরে এলেও আগের অবস্থানে ফিরতে পারেননি। ধ্বংসস্তূপের মতো ধ্বংস হয়েছে ব্যবসার অর্ধেকই। কিন্তু চলতি বছর 2 মার্চ আবার সংঘাত শুরু হতেই আর ভুল করেননি। পরিবার সহ 43টি ঘোড়া নিয়ে ঝুঁকিপূর্ণ যাত্রায় রওনা দেন তিনি। 10 ঘন্টার সেই পথ পাড়ি দিয়ে পৌঁছান বৈরুতে। জানান আগের মতো নিরীহ প্রাণ হারানোর ঝুঁকি আর নিতে চাননি বলেই ঘোড়াগুলোকে সরিয়ে নিয়েছেন রুদ্ধশ্বাস যাত্রায়। যখন আমি ঘোড়ার ক্লাবে গিয়ে দেখলাম সেখানে কোনো ঘোড়া নেই, যারা আসতো তারা নেই, তখন হৃদয়ের ভেতরটা জ্বলে গেল। আফসোস হয়, কারণ জায়গাটা কি সুন্দর ছিল। লেবাননের পুরো দক্ষিণাঞ্চলই সুন্দর। যে ঘোড়াগুলো হারিয়েছি সেগুলোর জন্য খারাপ লাগে। এখন তো ঘোড়ার বাজার স্থবির, চাহিদা মতো দামে কোনো ব্যবসায়ী কিনতে পারছে না। বাজার স্থবির, জানি না আর কতদিন এভাবে চালিয়ে যেতে পারবো। যুদ্ধবিরতি কেবল নামেই, বাস্তবে হামলা থামেনি। শহরে এসে ঘোড়াগুলো কষ্ট পাচ্ছে, কারণ খোলা মাঠে ছুটে বেড়ানোর স্বাধীনতা তারা হারিয়েছে। বর্তমানে 20টি ঘোড়া রাখা হয়েছে বৈরুতের হিপ্পোড্রোমে আর 43টি বেকা উপত্যকায়। তবে এই নিরাপত্তার মূল্যও কম নয়। মাসে খরচ প্রায় $2500 থেকে $2800। অন্যদিকে স্থবির হয়ে পড়েছে ঘোড়ার বাজার। $4000 ঘোড়াও বিক্রি হচ্ছে মাত্র $1000। একসময় প্রাণ চঞ্চল সেই খামার এখন অনেকটাই ফাঁকা। নেই আগের মতো ঘোড়া, নেই মানুষও, আছে শুধু স্মৃতি। তবে সেই বেনি করা চুল লুকিয়ে আছে একটুখানি আশা। যুদ্ধের মাঝেও জীবন থেমে থাকে না। মোর্শেদ আলম, বাংলা ভিশন।
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন তার দ্বীপে রহস্যময় এক স্থাপত্য নির্মাণ করেছিলেন, যার নাম দিয়েছিলেন মসজিদ। সোনালী গম্বুজের ওই ভবনের জন্য অতি গোপনে জোগাড় করেছিলেন কাবা শরীফের গিলাফ বা কিসওয়া। এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মুসলিমদের নিয়ে কি ফন্দি ছিল এপস্টেইনের, কি ফাঁস হলো, তোলপাড় ফেলা ওই প্রতিবেদনে। হিজল জোবারের ডেস্ক রিপোর্টে দেখব বিস্তারিত। অবশেষে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে নীল সাদা রঙের স্থাপত্য নিয়ে রহস্যের জট খুলেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশেষ এক প্রতিবেদনে এ নিয়ে ভয়াবহ চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিপত্র অনুসারে নীল সাদা ওই স্থাপত্যটিকে মসজিদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন এপস্টেইন। এর জন্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মুসলিমদের পবিত্রতম স্থান মক্কার কাবা শরীফের গিলাফ ও কিসওয়া সংগ্রহ করেন তিনি। মসজিদ নামধারী ওই স্থাপনায় ধর্মীয় এসব প্রতীকের অবমাননা করতেন এপস্টেইন। এসব খবর সামনে আসায় সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে এপস্টেইনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস দ্বীপে নীল সাদা ডোরাকাটা এবং সোনালী গম্বুজের একটি স্থাপত্য রয়েছে। নির্মাণের সময় সরকারি নথিতে এটিকে সঙ্গীত কক্ষ হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু ফাঁস হওয়া নথিপত্র এবং এই স্থাপত্য নির্মাণে জড়িত রোমানিয়ার শিল্পী ইয়ন নিকোলার সাক্ষ্য অনুযায়ী এপস্টেইন এটিকে সবসময় তার মসজিদ বলে রাখতেন। 2017 সালে প্রকাশ পাওয়া নথি অনুসারে এপস্টেইন সৌদি রাজপরিবারের প্রভাবশালী মহলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। সেই নেটওয়ার্কই তাকে কাবা ঘরের ভেতরের গিলাফ ও বাইরের কিসওয়ার নাগাল পাইয়ে দেয়। এসব পবিত্র নিদর্শনকে গালিচা হিসেবে ব্যবহারের ভয়াবহ অভিযোগ আছে এপস্টেইনের বিরুদ্ধে। 2017 সালে সৌদি সূত্রে ওইসব ধর্মীয় প্রতীক তার হাতে আসে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসলামী স্থাপত্য ও শৈলীর প্রতি বরাবরই বিশেষ আগ্রহ ছিল ইহুদি এপস্টেইনের। যৌন কর্মে প্ররোচনার অভিযোগে দোষ স্বীকারের জেরে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি জেলে থাকা অবস্থায় নিজের ব্যক্তিগত দ্বীপে একটি ধর্মীয় ধাঁচের স্থাপনা তৈরির চিন্তা মাথায় আসে তার। 2009 সালে মুক্তির আগেই তিনি স্থপতিদের নিয়োগ দেন ইসলামী স্থাপত্যের ধাঁচে বাগান ঘেরা একটি তুর্কি হাম্মামখানার নকশা তৈরির জন্য। পরে তিনি সেই পরিকল্পনা বাতিল করেন এবং ধীরে ধীরে ব্যক্তিগত মসজিদ ধাঁচের স্থাপত্য নির্মাণের দিকে যান বলে মনে করা হয়। মসজিদ নামের বিকৃত এই স্থাপনা নির্মাণে উজবেকিস্তান থেকে টাইলস আনিয়েছিলেন এপস্টেইন। সিরিয়ার আলেপ্পোতে 1500 শতকের ঐতিহাসিক গোসলখানা ইয়ালবুগা হাম্মামের আদলে তৈরি করেছিলেন এর সোনালী গম্বুজ। এখানেই শেষ নয়, জেফ্রি এপস্টেইন শিল্পীকে নির্দেশ দিয়েছিলেন গিলাফ ও কিসওয়ার ক্যালিগ্রাফিতে নিজের নামের আদ্যক্ষর অর্থাৎ জে ও ই লিখতে। এর মধ্য দিয়ে এপস্টেইন নিজেই নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে বসিয়েছিলেন। 2017 সালে হারিকেন মারিয়ার আঘাতে দ্বীপের ওই স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়, তবে কাবার সেই নিদর্শনগুলো উদ্ধার করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। 2019 সালে জেলখানায় এপস্টেইনের আত্মহত্যার পর তার অন্ধকার ও রহস্যময় জগৎ নিয়ে শুরু হয় জল্পনা। একে একে বেরিয়ে আসতে থাকে রোমহর্ষক সব ঘটনা। বিশ্লেষকদের মতে এপস্টেইন নিছকই সাধারণ কোনো অপরাধী ছিলেন না, বরং ছিলেন ভয়াবহ বিকৃত মানসিকতার ক্ষমতালোভী এক অন্ধকার চরিত্র। বিভিন্ন ধর্মীয় প্রতীক অবমাননাও তার সেই চূড়ান্ত বিকৃতির বহিঃপ্রকাশ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বয়স মাত্র 14 অথচ খেলাধুলার সময় কাটানোর বয়সেই বাড়িতে বসে টার্বো জেট ইঞ্জিন তৈরির দাবি করেছে এক চীনা কিশোর। অবিশ্বাস্য এমন এক গল্পের তোলপাড় চীনের সোশ্যাল মিডিয়া। এমন প্রতিভায় তাকে রকেট বয় হিসেবে বলতে শুরু করেছে অনেকেই। এই বয়সে জটিল প্রযুক্তির ইঞ্জিন তৈরি করা কি আসলেই সম্ভব? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মাত্র 14 বছর বয়সে নিজের বাড়িতে বসে টার্বোজেট ইঞ্জিন তৈরির দাবি করে আলোচনায় উঠে এসেছে চে জিং আং নামের এক চীনা কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার ভিডিও এরই মধ্যে কৌতূহল আর বিস্ময়ের ঝড় তুলেছে।
চের ভাষ্য উড়ন্ত সবকিছু নিয়েই তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই ছোটবেলায় তৃতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই নিজে নিজে ক্যালকুলাস ও এরোডাইনামিক্স শেখা শুরু করে। ধাপে ধাপে সেই শেখার ফল হিসেবেই বাড়িতে বসে টার্বোজেট ইঞ্জিন তৈরির কাজ করতে থাকে। শুধু তৈরিই নয়, পুরো প্রক্রিয়াটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। ইঞ্জিন পরীক্ষার সময় উৎপন্ন শব্দ ও কার্যপ্রণালীর ব্যাখ্যাও দিতে দেখা গেছে তাকে। নিজের পরিচয় সে ব্যবহার করছে রকেট বয় নামটি। তবে এই গল্প যতটা বিস্ময়ের ততটাই বিতর্কের। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত অল্প বয়সে একজন কিশোরের পক্ষে সত্যিই কি এমন জটিল প্রযুক্তির ইঞ্জিন তৈরি সম্ভব? সন্দেহ আরও ঘনীভূত হয়েছে তার অ্যাকাউন্টে থাকা একটি ভিডিও ঘিরে, যেখানে পঞ্চম শ্রেণীর একটি সাধারণ গণিত সমস্যার সমাধান করতে দেখা যায় তাকে। বিষয়টি দেখে অনেকেই তার ক্যালকুলাস জ্ঞান নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি দাবি ঘুরছে, চের বাবা নাকি একজন মহাকাশ প্রকৌশলী, যিনি গুরুত্বপূর্ণ উৎক্ষেপণ প্রকল্পে কাজ করছেন। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো রকম নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অনেকের মতে চের এই অসাধারণ প্রতিভা হয়তো বাস্তবের চেয়ে বেশি করে তুলে ধরা হচ্ছে। চেজিং আং এখন এক দ্বিমুখী আলোচনার কেন্দ্র। একদিকে বিস্ময়কর প্রতিভার দাবি, অন্যদিকে সত্যতা নিয়ে গভীর সন্দেহ। এই কিশোর কি সত্যি ভবিষ্যতের কোনো বিজ্ঞানী, নাকি আরেকটি ভাইরাল গল্প? তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।